ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আবার চলে এসেছি এক ঝুড়ি গল্প নিয়ে। আজকে কিন্তু বাপের বাড়ি নয়, পুরো শ্বশুর বাড়ি দেখাবো আপনাদের। পরিচয় করাবো শ্বশুর বাড়ির সদস্যদের সাথে। চলুন, এই হচ্ছে আমার শ্বশুর বাড়ির এন্ট্রেন্স। এই একতলায় যারা থাকেন তারা হচ্ছেন আমার জ্যাঠতুতো বড় ভাসুর এবং যা। তাদের সঙ্গে কিন্তু আমার বেশ ভালো রকম সখ্যতা, মোটেও কেউ বলবে না ভাসুর আর যা। এই দুজনের সঙ্গে আমি প্রচুর ইয়ার্কি ফাজলামো মারি। এই যে এই ভদ্রলোককে দেখছেন, ইনি হলেন আমার ভাসুর, আর এই যে আমার বড় যা। আমার বড় ভাসুর, উনি বাড়ির বড় ছেলে, আর এই যা বাড়ির বড় বউ, আর আমি বাড়ির ছোট বউ। আমার বাপের বাড়ির যতটা বয়স, আমার শ্বশুর বাড়িও কিন্তু ঠিক ততটাই পুরনো বাড়ি। তাই একতলার ঘরগুলো রং করা হয়েছে নতুন করে, রিপেয়ারিং এর পরে। কি সুন্দর লাগছে দেখুন। আর আমার বড় ভাসুর না ভীষণ সুন্দর আঁকতে পারে, জানেন। সেই আঁকা মানে বড় ভাসুরের হাতের পেন্টিংগুলো সমস্ত দেয়ালে ফ্রেমিং করে টাঙানো হয়েছে, ভারী সুন্দর লাগছে। আলোর অভাবে ক্যামেরায় না অতটা ভালো আসছে না, সামনে থেকে যতটা ভালো আসছিল। আমি পরে একদিন আপনাদেরকে ভালো করে বড় ভাসুরের পেন্টিংসগুলো দেখাবো। ভীষণ সুন্দর আঁকেন। ওনারও কিন্তু কোনো প্রশিক্ষণ নেই, মানে তথাকথিত যেরকম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা যে কোনো ড্রয়িং টিচার দিয়ে শিখেছে বা ড্রয়িং স্কুলে, এরকম কখনো উনি কোনোদিন শেখেনি। তো অপূর্ব হাতের আঁকা। আমি একদিন এরপরে কোনো একটা ব্লগে আপনাদের সঙ্গে এই বর্দা ভাইয়ের সমস্ত হাতে আঁকা ছবিগুলো শেয়ার করব। আজকে কার খেলা? কি কার খেলা হচ্ছে? কি যে নেশা! ও বাবা, ওই জন্যই বোনকা ছুটে ছুটে আসছে। এই বাড়িটার নাম লোগো মোহনবাগানের ফুটবল বাড়ি দিয়ে দেবো, বাইরে ফুটবল বাড়ি লেখা থাকবে। সবার কি ফুটবল না, এখানে প্রিয় হচ্ছে সবার ফুটবল। ছিল এইটা হচ্ছে বদ্দি ভাইয়ের কিচেন। চল। আর এইটা হচ্ছে আরেকটা ঘর, ওইটা একটা ঘর, এইটা আরেকটা ঘর। অ্যাকচুয়ালি ওই ঘরটা হচ্ছে বর্দি ভাই আর বর্দা ভাইয়ের, আর এটা হচ্ছে পৃথুনদা অর্থাৎ বর্দি ভাইয়ের ছেলে। হ্যাঁ, মানে আমার সম্পর্কে ভাসুর ভাবা যায়? আমি কিন্তু ঠাকুমা, বলো, তাই না? এই প্রত্যেকটা ছবি কিন্তু বর্দা ভাইয়ের নিজের হাতে আঁকা। কি দারুণ না? ফ্রেমিং করাতে আরো কত সুন্দর লাগছে। আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির একটা অদ্ভুত সুন্দর মিল রয়েছে, জানেন। দুটো বাড়িতেই ভীষণ সাহিত্য, শিল্প, পড়াশোনার একটা কালচার রয়েছে, মানে এই সংস্কৃতিটা রয়েছে বলেই আমার কাজকর্মে কোনো অসুবিধা হয় না। এবং আমি শ্বশুর বাড়ির থেকেও যথেষ্ট পরিমাণে উৎসাহ পাই আমার কাজে। উফ, কি দারুণ ওই আঁকাটা! এইটা দেখুন, এটা কি সুন্দর না? বর্দা ভাইয়ের এই আঁকাগুলো কিন্তু যে কোনো বড় আর্টিস্টের সাথে, মানে তাদের আঁকা ছবির সঙ্গে এক্সিবিশনে রাখার মতো। এবারে তো বর্দা ভাইয়ের হাতে আঁকা ছবি প্রচুর সেলও হয়। ওনার একটা নিজস্ব পেজ আছে, সেখান থেকেই এই লেনদেনটা হয়। সব কটা ছবি দারুণ। আমাদের আড্ডা হয় প্রচুর, তাই তো এখানে এলে প্রচুর আড্ডা হয়। খুব ভালো মেয়ে, আমাদের খুব ভালো বউ। এবার যাই, ওপরে যাই। হ্যাঁ, একতলায় আড্ডা দেওয়ার পালা শেষ, এবার দোতলায় যাচ্ছি। এই দোতলায় আমরা থাকি, অর্থাৎ আমার শ্বশুর মশাই, জ্যাঠা শ্বশুর মশাই, আমার ভাসুর, আমার বর, আমি। আমার শ্বশুর মশাই না সন্ধেবেলা অধীর আগ্রহে অপেক্ষা করেন কখন আমি আসব। সারা দিন একা একা থাকেন, তো আমি এলেই শুরু হয় চা খাওয়া, তারপরে আড্ডা, গল্প, হাসাহাসি, আর কিছুটা পরেই পুঙ্কা চলে আসবে। রোজই তাই হয়, খুব মজা হয়। আর জানেন তো, আমার বাপের বাড়ির মতোই আমি শ্বশুর বাড়িতেও খুব আদরের, ভীষণ আদরের ছোট বউ। এই যে ইনি হলেন আমার শ্বশুরমশাই। শ্বশুরমশাই আমাকে খুব স্নেহ করেন, খুব ভালোবাসেন। আমিও শ্বশুরমশাইয়ের যতটুকু পারি যত্ন করার চেষ্টা করি। কতটুকু পারি জানি না, কিন্তু চেষ্টা করি। ছবিতে যাকে দেখছেন তিনি আমার শাশুড়ি মা। আজ 3 বছর হতে যায় উনি গত হয়েছেন। উনি নাকি ভীষণ ভালো মানুষ ছিলেন।
এবং আমার শ্বশুরমশাইয়ের মুখে শুনি উনি ভীষণ আস্তে কথা বলতেন। আর বাকিরা আমায় বলেছে যে উনি নাকি সবাইকে খুব ভালোবেসে আপন করে নিতে পারতেন। যাই হোক, আমার তো সৌভাগ্য হয়নি ওনাকে দেখার, কিন্তু আমি মনে করি উনি সব সময়ই আমায় আশীর্বাদ করছেন। আর এই যে পাশের ফটোতে দেখছেন, উনি আমার দিদি শাশুড়ি। এইটা হলো আমাদের ঠাকুর ঘর। আমাদের ঠাকুর ঘরের সমস্ত দায়িত্ব কার ওপর জানেন? আমার জ্যাঠা শ্বশুরের ওপরে। 90 বছরের ওপরে বয়স, কিন্তু কেউ বলবে না এতটাই কর্মঠ উনি। ওনার কিন্তু কোনো রোগ নেই, একটাই শুধু ওনার ডিফেক্ট এখন সবেমাত্র দেখা দিয়েছে, সেটা হচ্ছে কানে উনি একটু কম শোনেন, ব্যাস ওইটুকুই। খুব সুন্দর করে যত্ন করে দুবেলা পুজো করেন এবং ঠাকুর ঘরটাও খুব সুন্দর করে উনি গুছিয়ে রেখেছেন। চলুন এবার ঠাকুর ঘর থেকে বেরোনো যাক। ব্যাস, আমি গল্প করতে করতে এর মধ্যে রান্নাঘরে গিয়ে টুক করে চাও করে নিয়ে এসেছি। আজকে সন্ধেবেলা আমি আর বাবা একসাথে খাবো চা আর কেক। চায়ের কাপে চুমুক দিতে যাব, এমন সময় জুতোর আওয়াজ পেয়ে দেখি পুঙ্কাও অফিস থেকে চলে এসেছে। আজকে তিনি বেজায় ব্যস্ত। ওই যে নিচ থেকে শুনলেন না যে আজকে 7:30 থেকে খেলা আছে, ব্যাস এইবার উনি হাত মুখ ধুয়ে বসে পড়বেন ফুটবল খেলা দেখতে। ভালোই হলো, আমিও ওর জন্য 1 কাপ চা করে আনি, তারপরে 3 জনে একসাথে বসে চা খাবো। কালকে আর কিচ্ছু তোলা হয়নি, মানে ভিডিও করা হয়নি। আসলে পুঙ্কা ফুটবল খেলা দেখছিল তো, আমরা সবাই মজে গিয়েছিলাম খেলা দেখতে। ফুটবল কম বেশি কে না ভালোবাসে বলুন, আর খেলা শেষ হয়েছে সেই রাত্রি 9:30। তারপরে আমি ও বাড়ি চলে গিয়েছিলাম। আজকে দুপুর এই বাড়িতে চলে এসেছি। লাঞ্চ কমপ্লিট, এখন ঘড়ির কাঁটায় 4:30 মতন বাজে। আজকে প্রচুর কাজ। আজকে ঘরটাকে পুরো গোছাবো, অন্ততপক্ষে বিছানার চাদর তুলে ভালো করে বিছানা গোছাবো। আর সাথে আজকে একটু খিচুড়ি করার ইচ্ছে আছে। চলুন বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবার ঘরের দিকে যাওয়া যাক। আসলে এখন তো এখানে রেগুলার বেসিসে থাকছি না শ্বশুরবাড়িতে, তাই জন্য ঘরটা বড় অগোছালো হয়ে আছে। আজকে তাই আমি পণ করেছি প্রথম কাজ হবে বিছানাটা পরিষ্কার করা। এই বাড়িতে সবাই পুরুষ মানুষ, সুতরাং সেভাবে কেউই খুব একটা পটু নয়, যে যেরকম পারে ওরকমভাবে অগোছালোভাবে রেখে দেয়। আর সন্ধেবেলা করে আমি যখন আসি তখন গল্প করতে করতেই আমার সময় কেটে যায়। আর আমার শ্বশুর মশাইয়ের সারাদিন যেহেতু একা একা কাটে, আমাকে পেয়ে উনি নানান ধরনের গল্পগুজব শুরু করেন, পুরনো দিনের কথা, ওনার ছোটবেলার কথা। আর আমিও মনোযোগ দিয়ে শুনি, কোথা দিয়ে যে সময় কেটে যায়। তারপরে উনি বলেন আজকে থাক, কালকে বরঞ্চ বিছানাটা গুছিও। এরম করে করে আজ এতগুলো সপ্তাহ কেটে গেছে। তাই আজকে আমি ঠিক করেছি যে আজকে বিছানাটা গোছাবই। বাবা অন্য ঘরে আছেন, তাই জন্য আমার সুবিধে হয়েছে। বাবা আসলে দাদার ঘরে, মানে আমার যিনি নিজের ভাসুর, দাদার ঘরে বসে টিভি দেখছেন। আর আমি এই ফাঁকে ভাবলাম বিছানাটা চটজলদি করে নেওয়া যাক। আপনারা দেখছেন তো বিছানার কি হাল। এবার দেখা যাক বিছানাটাকে কতটা সুন্দর করে গোছাতে পারি। দেখবেন ঘরে বিছানা যদি পরিষ্কার থাকে তাহলে না মনে হয় ঘরটা অনেকটা পরিষ্কার, আর মনটাও খুব ভালো থাকে। বিছানায় বেশ একটা কাঁচা চাদর টান টান করে পাতা থাকবে। আমার শ্বশুর মশাই ঢুকেছেন আমায় কিছু একটা বলতে। আমার শ্বশুর মশাই না যেই দেখেন ভিডিও হচ্ছে অমনি একদম স্টিফ হয়ে যান। আমি সেটাই বললাম যে ভিডিও হচ্ছে, এইবার ব্যাস বুঝে গেছে ক্যামেরা অন। আর ওনাকে দেখে কে। আমি কিন্তু বাবার সাথেও প্রচুর ইয়ার্কি মারি। ভাববেন না যে বাবা আর আমার সম্পর্কটা শ্বশুর আর পুত্রবধূর মতো, পুরোপুরি বাবা আর মেয়ের মতো। আমি ওনাকে বললাম আপনার চিন্তা নেই, আপনি কথা বলুন, আপনি প্রেমে আসছেন না। উনি তরকারি সাংসারিক কিছুই কথা বলতে এসেছিলেন আমার সাথে। উনি কিন্তু বেজায় খুশি আমাকে পেয়ে। এই কটা দিন আমিও ভেবেছি ওনার পছন্দ মতো কিছু কিছু রান্নাবান্না করে ওনাকে খাওয়াবো। প্রায় 8 মাস যখন এ বাড়িতে বিয়ের পর ছিলাম তখন মাঝে মাঝেই কিছু রান্নাবান্না করতাম, সবসময় হয়ে উঠতো না। তাই বাবা এখন বেশ খুশি। আমিও ক্যামেরার সামনে এসে একটু নিজের মুখটা আপনাদের দেখিয়ে দিলাম। ব্যাস এইবার শুরু হবে আমার গোছ কাজ। গোছ কাজ করতে মনে হয় মেয়েরা বরাবরই ভালোবাসে। আমার জানেন তো জামা কাপড় কিনতে যেরকম ভালো লাগে,
সেই রকমই বিছানার চাদর কিনতে খুব ভালো লাগে। বেশ সুন্দর সুন্দর ডিজাইনের বিছানার চাদর কিনতে, বালিশের ওয়ার তার সঙ্গে ম্যাচ করে কিনতে, কিংবা ওই সেটগুলো থাকে না, দুটো বালিশের ওয়ার, একটা কোল বালিশ বা পাশ বালিশের ওয়ার বিছানার চাদর, ওইগুলো কিনতে খুব ভালো লাগে। আর বিয়েতে যেহেতু প্রচুর বিছানার চাদর গিফটস পেয়েছিলাম, সেগুলোই আস্তে আস্তে একটা একটা করে ব্যবহার করছি। এমনিতে দেখুন না, আলমারির ওই নিচের তাকটিতে আমার একগুচ্ছ বিছানার চাদর কিন্তু কেচে ভাঁজ করে রাখা আছে। তবে যেটা হয়, দীর্ঘদিন টানা এ বাড়িতে না থাকায় আমার যেটা হয়েছে যে বিছানার চাদরের সঙ্গে ম্যাচ করে বালিশের ওয়ার প্রপারলি খুঁজে পাচ্ছি না। কারণ কিছু বালিশের ওয়ার লন্ড্রি ব্যাগের মধ্যে পড়েই রয়েছে, কাচতে দেওয়া হয়নি। তাই জন্য ভেবেছি আজকে যখন বাড়ি ফিরবো বাবাকে বলে যাব যে ওই লন্ড্রি ব্যাগের মধ্যে জিনিসগুলো যেন রেখা মাসিকে কাচতে দিয়ে দেয়। যাই হোক, এদিকে কথাও বলছি, আপনাদের সঙ্গে গল্পটাও হচ্ছে, কাজটাও এগোচ্ছে। যে বিছানা চাদরটা প্রথমে পাতবো ভেবেছিলাম, এই যে এটা আর পাতা হলো না, কারণ এর সঙ্গে কাছাকাছি ম্যাচ করা কোনো বালিশের ওয়ার পাচ্ছি না, তাই এইটা পাতবো। ঘর গোছাতে আমার বরাবরই ভালো লাগে। মাকেও দেখতাম ঘর বাড়ি খুব সুন্দর করে গোছগাছ করে রাখছে। আর ঘর যদি, মানে স্পেশালি বেডরুম আপনার যদি সুন্দর করে গোছানো থাকে না, দেখবেন মাইন্ডটা খুব ফ্রেশ লাগে। আর মাইন্ড ফ্রেশ থাকা মানে আপনি যে কোনো সিদ্ধান্ত চট করে নিতে পারবেন, যে কোনো কাজে আলসেমি আসবে না, সব কিছুর একটা ক্ল্যারিটি থাকবে আপনার কাছে। অর্থাৎ চারপাশটা যত ক্লামজি থাকবে, আপনার মাইন্ডও কিন্তু ততটা ঘেঁটে থাকবে। আর চারপাশটা যত পরিষ্কার থাকবে, মাইন্ড ফ্রেশ থাকবে, সে একটা উদ্যম আসবে কাজে। আর দিনের শেষে আমরা তো আমাদের শোবার ঘরটাতেই এসে ঢুকি বা রাতে সেখানেই শুই সারাদিনের ক্লান্তি দূর করার জন্য। সেই জায়গাটা কিন্তু পরিষ্কার রাখা খুব দরকার। আমি চট করে একদিনে সব কিছু আজকে গুছিয়ে উঠতে পারবো না। আজকে শুধু বিছানাটাই পরিষ্কার করব। বিছানাটা ভীষণ অপরিষ্কার ছিল এবং খুব অগোছালো হয়েছিল। আর পরে আস্তে আস্তে ঘরের মেঝের ওই দিকটা, ড্রেসিং টেবিল একটা একটা করে পরিষ্কার করব। তো চলুন, আমি এপাশে ঝটাপট বিছানাটা গুছিয়ে নিই, আর ওপাশে তারপরে রান্নাঘরের দিকে দৌড়তে হবে। আজকে খিচুড়ি রাঁধবো বলেছি বাবাকে। ঠিক আছে, চলুন আপনারা দেখতে থাকুন, আমি খুব তাড়াতাড়ি বিছানাটা করে নিই। বিছানা করে আমি ক্লান্ত হই। বিয়ের পর যখন প্রথম এ বাড়িতে এলাম, অর্থাৎ আজ থেকে প্রায় 1 বছর আগের কথা বলছি, কারণ আমার এখনো বিয়ের 1 বছর হয়নি। খুব শিগগিরই, এই সামনেই আমার 1 বছর পূর্ণ হবে। তো যাই হোক, তখন জানেন তো ঘর বাড়ি এত গোছানো ছিল না, কারণ 3 বছর আগে বললাম 2-3 বছর হলো শাশুড়ি গত হয়েছেন। সেই জন্য এখানে কোনো মহিলা না থাকায় ঘরবাড়ি গুছিয়ে রাখার মতো কেউ ছিল না। আমার শ্বশুরমশাই তাই আমায় বলেছিলেন, তোমার যেরকম ইচ্ছে সেরকম নিজের মতো করে তুমি সংসারটা সাজিয়ে নাও। তোমার শাশুড়ি থাকলেও হয়তো তাই বলতেন, শাশুড়ি তো নেই, তাই আমি বললাম। আমার খুব ভালো লেগেছিল ওনার কথাটা। এবং এখনও পর্যন্ত আমার শ্বশুর বাড়িতে রান্নাঘর গোছানো বলুন, যে কোনো ঘর সুন্দর করে সাজানো গোছানো বলুন, আমাকে কেউ কোনো বাধা দেয় না এবং সবাই ভীষণ খুশি হয়। সে আমার শ্বশুর বলুন, আমার ভাসুর বলুন, আর আমার জ্যাঠা শ্বশুরের যেহেতু বয়স অনেকটাই, তিনিই তো সবেতেই আনন্দিত হয়ে মানে সানন্দে হ্যাঁ বলে দেন। আসলে ওই যে বললাম, আমি এ বাড়িরও খুব আদরের, যেরকম বাপর বাড়ির আদরের
সেরকম শ্বশুরবাড়িরও আদরের। ছোট বউ বলে কিনা জানি না, এই যে আমি গোছগাছ করে রাখি বা রান্নাবান্না করি, এতে সবাই বিস্তর খুশি হয়। যাই হোক, আমার বিছানাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গল্প করছি আর বিছানাটাও ডান। আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, তবে আমার এই স্বল্প জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি একটা জিনিস বুঝেছি, যে কোনো বাড়িতে একজন মহিলা থাকা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। আমার মা যখন চলে যায়, আমি আমার বাপের বাড়ির হালটা ধরি, কিন্তু আমার শ্বশুর বাড়িতে শাশুড়ি চলে যাওয়ার পরে হাল ধরার মতো সেভাবে কেউ না থাকায় বাড়িটা একেবারে অগোছালো হয়েছিল। শুধু ঘর বাড়ি অগোছালো না, কেমন একটা যেন ছন্নছাড়া হয়েছিল। আমি গিয়ে যতটুকু জানি ততটুকু দিয়ে সংসারটাকে আগলে রাখার চেষ্টা করছি মাত্র। তবে মেয়ে কিন্তু প্রয়োজন, সমাজে বলুন সংসারে বলুন, দু জায়গাতেই মেয়েদের প্রয়োজনীয়তা রয়েছে। আমার বিছানাটা ডান, দেখুন কি সুন্দর লাগছে, আমার চোখে ভীষণ শান্তি হচ্ছে দেখে। বিছানাটা পরিষ্কার থাকে আর টান টান করে চাদর পাতা থাকে, তাহলে ভীষণ ভালো লাগে, একটা মনে যেন শান্তি। এবার হচ্ছে আজকে প্রচুর কাজ, আজকে খিচুড়ি রান্না হবে। তো এখন যেহেতু আমার ভাসুর নেই, তাই জন্য আমি এখন এই দুপুরবেলা চলে আসছি বাড়িতে। কেন, বাড়িতে দুজন বয়স্ক লোক, আমার শ্বশুরমশাই এবং আমার জ্যাঠা শ্বশুরমশাই, ওনারা দুজন রয়েছেন। তো ওটা খুব রিস্কি হয়ে যায় দুজন বয়স্ক লোক একা থাকা। অন্য সময় তো ভাসুর থাকে, অসুবিধা হয় না। তো আমি সন্ধ্যেবেলাটা করেই চলে আসি। যেহেতু আমার দুবারই সামলাতে হয়, আমি আপনাদের সাথে এর আগেও বলেছি যে আমার দুটো বাড়িই দেখতে হবে, কিছু করার নেই, আমার এভাবেই চলতে হবে। যাই হোক, তো সেই জন্য আমি এখন দুপুর থেকে এসে আছি। তো আমি বাবাকে বলেছি, বাবা একটু খাদ্যরসিক মানুষ, খেতে ভালোবাসেন, আর বাবা একটু আমার হাতের রান্না খেতে ভালোবাসেন। তো বাবা খিচুড়ি খেতে ভীষণ ভীষণ ভালোবাসেন। তা আমি বলেছি বাবাকে যে বাবা আমি এই 11 দিন কিছু না কিছু রোজ করব। তো আজকে হচ্ছে ফার্স্ট শুরু খিচুড়ি দিয়ে। তো আজকে খিচুড়ি করব, মানে ইচ্ছে আছে খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা, আর যদি পারি আলু ফুলকপির একটা তরকারি। তো আমার এই বাড়িতে 9:30 নাগাদ সবাই খেয়ে নেয়। তার আগে আমায় সব ডান করতে হবে, তারপরে ও বাড়ি যেতে হবে। ও বাড়িতে যদিও বিকেলে কমলা মাসি আসবে, সব কিছুই করে দেবে। ও বাড়িতে গিয়ে আমার রিসার্চ কিছু করার নেই, থাকবে। তো যাই হোক, তো আমি এবার এই একটা দিক করলাম, কালকে ধরবো ড্রেসিং টেবিল আর বাকি ঘরের অন্যান্য তারপরে পুরো আউটলুকটা কিরম এলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আজ এইটুকুই থাক, এখানেই আমার গল্পটি ফুরোলো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, এক ঝুড়ি নতুন গল্পের সম্ভার নিয়ে। আজকে চলি, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।